আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যাকরণ। দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা প্রথম অধ্যায়ে পড়েছো কারক। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে সমাস। এই সমাস সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা আগে তৈরি করতে হবে। সমাজে সমাসের যে বিভাগগুলো আছে, প্রথমে সেই বিভাগগুলো ঢোকার আগে সমাস কি, কেনই বা আমরা সমাস করি, এই বিষয়ে আমাদের একটা প্রাথমিক ধারণা অবশ্যই প্রয়োজন। এসো আমরা আগে সমাস কাকে বলে, সমাস আসলে কি, সেই সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি করি। সমাস শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ, মানে ছোট করা। ব্যাকরণগত অর্থ পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদ মিলে এক পদে পরিণত হওয়ার নামই হচ্ছে সমাস। তার মানে কি বুঝলে? এক পদের সঙ্গে আরেক পদের মিলন, এবং অবশ্যই দুটো পদ হতে হবে, তাদের মধ্যে যেন অর্থের সম্পর্কটা থাকে। দুজনের পাশাপাশি দুটো পদের বা দুয়ের বেশি পদের অর্থের মধ্যে একটা সম্পর্ক থাকে। এসো আমরা দু একটা উদাহরণ দেখি। যেমন ধরো, পথ এবং ঘাট দুটো শব্দ, দুটো পদ। পথঘাট, পথ ও ঘাট জলে মগ্ন বলতে পারি। আবার এটা না বলে যদি বলি পথঘাট জলে মগ্ন, একই অর্থ। অথবা তার চোখ গুলো কাজলের মতো কালো, ঠিক একই অর্থ। এই কথা না বলে একই অর্থ দাঁড়াবে যদি বলি তার কাজল কালো চোখ। ঠিক একই রকম ভাবে তোমরা নিজেরাও বিশ্লেষণ করো। পঙ্কজ, অর্থগৌরব, দেবালয়, লোকালয়, জলাতঙ্ক, এইসব শব্দগুলো করে দেখো, দেখবে একই রকম ভাবে তোমরা দুটো পদকে মিলিয়ে আবার একটা নতুন পদ পেয়ে যাচ্ছ। উপরের মানে আগের যে দুটো উদাহরণ তোমরা দেখলে, প্রথম পথ ও ঘাট দুটো পৃথক পদ, দুটি পৃথক শব্দ। আবার পথঘাট আরেকটি নতুন শব্দ তৈরি হলো। ঠিক একই রকম কাজল এবং কালো দুটো পৃথক পদ, দুটো পৃথক শব্দ। আবার দেখো কাজল কালো এ দুটো পদকে নিয়ে নতুন একটা শব্দ তৈরি হলো। এভাবেই কিন্তু শব্দগুলো আমাদের এই সমাসের মধ্য দিয়ে নতুন করে তৈরি হয়। এই যে সমাসে নতুন পদ তৈরি হলো, ঠিক একই রকম ভাবে যেমন প্রত্যয় বা সন্ধি, এগুলোর মধ্য দিয়েও আমরা নতুন শব্দ গঠন করি। মানে নতুন শব্দ গঠন করবার জন্য প্রত্যয়ও করি, প্রত্যয়ের মধ্য দিয়েও করি, সন্ধির মধ্য দিয়েও করি, সমাসের মধ্য দিয়েও করি। সমাস ও নতুন শব্দ গঠনের অন্যতম আরেকটি প্রক্রিয়া।
তবে তোমাদের একটা কথা অবশ্যই মনে রাখতে হবে বা জেনে নিতে হবে, দুটো পদ পাশাপাশি থাকলেই সমাস নিষ্পন্ন করা যায় না। দুটো পদকে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত হতে হবে, মানে পাশাপাশি অবস্থিত পদগুলির মধ্যে অর্থ তো সম্পর্ক থাকতেই হবে এবং ধারণাগত একটা সম্পর্কও থাকতে হবে, তবেই কিন্তু পাশাপাশি একাধিক পদ, দুয়ের বেশি পদ মিলিত হয়ে নতুন শব্দ তৈরি করতে পারবে এবং তাকে আমরা সমাস বলবো। দেখো, সমাস করতে গেলে সমাসের সম্পর্কে এই যে পদে পদে মিলন ঘটছে ব্যাকরণে, সেই মিলনের ফলে যে নতুন শব্দ তৈরি হচ্ছে, সেই সমাস সংক্রান্ত কয়েকটি পরিভাষা আছে, জেনে নিতে হবে আমাদের সেই পরিভাষাগুলো। যেমন ধরো, সমস্যমান পদ, সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদের আরেকটি নাম সমস্ত পদ। দুটো নামই তোমরা কিন্তু পাবে। পূর্বপদ, পরপদ, পরপদকে আবার উত্তর পদ বলে। আর ব্যাসবাক্য বা তার আরেক নাম বিগ্রহ বাক্য। এই যে পরিভাষাগুলো বললাম, এসো আমরা সেগুলোকে একটা চিত্রে, লেখচিত্রে বা ছকের মধ্যে দেখে নিই। যেমন ধরা যাক, রাজপুত্র এই শব্দটি, দেখো ডান দিকে লেখচিত্রে রাজপুত্র এই শব্দটি, এটা কিন্তু একটা সমাসবদ্ধ পদ। একে যদি তুমি বিশ্লেষণ করো, তাহলে সেই বিশ্লেষণটা কি না, রাজার পুত্র রাজপুত্র। এই যে রাজার পুত্র, এই যে বিশ্লেষণটা করলাম, এই বিশ্লেষণটাকেই বলা হচ্ছে ব্যাসবাক্য। একে দেখো লেখা আছে ব্যাসবাক্য, রাজার পুত্র, এই বিশ্লেষণটাই হচ্ছে ব্যাসবাক্য। এবার এই রাজার পুত্র, এই যে দুটো পদকে নিয়ে আমরা বিশ্লেষণ করছি, এই জন্য এর নাম হচ্ছে সমস্যমান পদ। মানে রাজার পুত্র পুরোটাই সমস্যমান পদ। এই সমস্যমান পদের প্রথমেই দেখা আছে 3 নম্বরে দেখানো হয়েছে চিত্রে পূর্বপদ, এবং শেষেরটি হচ্ছে পরপদ বা উত্তরপদ। এসো আমরা যে পরিভাষাগুলো পরপর লেখচিত্রে আলোচনা করলাম, সেই আলোচ্য পরিভাষাগুলোর একটা একটা কাকে বলে আমরা একটু ঝালিয়ে নিই বা দেখে নিই। ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? তখনই বললাম তোমাদের যে সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করলে বা ভেঙে ফেললে তার ভেতরের যে অর্থটা, সেই অন্তর্নিহিত অর্থটি যে বাক্য বা বাক্যাংশ দ্বারা ব্যাখ্যা করা হয়। এই যে রাজার পুত্র রাজপুত্র, এই রাজার পুত্র একটা বাক্যাংশ, অথবা এটাকে যদি ঘুরিয়ে বলি, যে বাক্য বা বাক্যাংশের সাহায্যে সমস্যমান পদের পারস্পরিক সম্পর্কটিকে বিশ্লেষণ করে দেখানো হয়, তাকে আমরা বলবো ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস
বৈজফলা আকার দন্তস্য। ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। যখন সমাসবদ্ধ অবস্থায় বা অখণ্ড অবস্থায় থাকে ব্যাস বাক্যে তাকেই বিচ্ছিন্ন বা বিশ্লেষণ করা হয়। ওই দেখো আগের যে উদাহরণটা দিয়েছিলাম, সমাসবদ্ধ পদ রাজপুত্র, এই সমাসবদ্ধ পদটিকে ব্যাসবাক্য করলে কি লেখা যাবে? কি লিখেছিলাম? রাজার পুত্র। বোঝা গেল ব্যাসবাক্যর বিষয়টা? এবার আমরা আসি সমস্যমান পদ। যে পদগুলির সমন্বয়ে বা যে পদগুলোকে নিয়ে সমাসবদ্ধ পদ গড়ে ওঠে তাদের প্রত্যেকটিকেই বলা হবে সমস্যমান পদ। মানে এক একটিকে। এই যে রাজার পুত্র বলেছিলাম, সেখানে রাজার এবং পুত্র দুটোই সমস্যমান পদ। রাজারও সমস্যমান পদ, পুত্রও সমস্যমান পদ। এবার কি আছে? পূর্বপদ ও পরপদ। এই যে আমরা আলোচনা করলাম সমস্যমান পদ, একাধিক সমস্যমান পদ, সেই একাধিক সমস্যমান পদের যেটি প্রথমে থাকবে তাকে বলবো আমরা পূর্বপদ। তাহলে রাজার পুত্র দুটো পদের রাজার প্রথমে আছে, এই জন্য রাজার পূর্বপদ, এবং সমস্যমান পদের যেটি শেষে বা পরে থাকবে তাকে বলবো আমরা পরপদ। তাহলে এখানে পুত্র পরপদ। তবে পাশে আরেকটি উদাহরণ দিয়ে তোমাদের সংশয় নিরসন করতে হবে, সেটা হচ্ছে মৃত্যু হইতে ভয়। আমরা সমাসবদ্ধ পদ দেখছি মৃত্যু ভয়। তোমরা হইতেটাকে আবার মধ্যপদ করে ফেলতে পারো না, এখানে মৃত্যু যেহেতু সমস্যমান পদের প্রথমে আছে ওটা পূর্বপদ, আর শেষে আছে ভয়, অতএব ভয় পরপদ। হইতেটা মধ্যপদ নয়, এটা আসলে এই সমস্যমান পদকে সমাসবদ্ধ হতে সহায়তা করেছে, এটা একটা সহায়ক অন্য পদ। এসো এবার আমরা দেখি সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। দুটো নামেই পরিচিত, মনে রাখবে। দুই বা তার বেশি পদ মিলিত হয়ে যে পদ গঠিত হয় তাকেই বলবো আমরা সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। সেই একই উদাহরণ আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করছি, যেখানে রাজার এবং পুত্র দুটি পদ, দুইয়ের বেশি এখানে নেই, মিলিত হয়ে কি হয়েছে না রাজপুত্র। তাহলে রাজপুত্র হলো সমাসবদ্ধ পদ। মৃত্যু এবং ভয় দুটি পদ মিলিত হয়ে সৃষ্টি করলো নতুন শব্দ সমাসবদ্ধ পদ মৃত্যু ভয়। তাহলে সমাসবদ্ধ পদ তৈরি হলো দুটো পদের মিলনে। এখানে আমাদের এই উদাহরণেতে দুটো পদের মিলনে তৈরি হলো, কিন্তু কোথাও কোথাও আমরা তিনটে পদও পাবো, দুয়ের বেশি পদও পাবো। আমাদের নিশ্চিত সবার মধ্যে সমাজ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা তৈরি হলো। তোমরা একবার বুঝতে না পারলে একের বেশি বার ফিরে ফিরে দেখো, নিশ্চিত বুঝতে পারবে। খুবই সহজ, এটা
বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে বা নতুন করে কিছু জটিল করে বুঝতে হবে এমনটা নয়, খুব সহজ। এবার আমরা এই যে সমাসের বিভাগগুলো, সংস্কৃতে 4টে বিভাগ আছে, কিন্তু বাংলায় সেটা আধুনিক যে বাংলা ব্যাকরণ, সেই বাংলা ব্যাকরণে সংস্কৃতে ভাগ আছে দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস সংস্কৃত ব্যাকরণে। কিন্তু বাংলায় সেই ভাগটা আধুনিক বাংলা সমাসকে তার গঠন, তার পূর্ব ও পরপদের পারস্পরিক সম্পর্ক কিংবা সমাসবদ্ধ পদের অর্থানুসারে 9টি ভাগে ভাগ করা হয়। দেখো নিচে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে 9টি ভাগ: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। বহুব্রীহি বানানটা খেয়াল করবে, সবাই তোমরা ভুল করো। বৈরফলা দীর্ঘইকার, হয় হ্রস্বইকার, মনে গেঁথে নেবে একদম বানানটা। দ্বন্দ্ব বানান দয়ব, দন্তনয় দয়ব। দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। যে দুটো বানান দেখতে বললাম বা 3টে ধরো, দ্বিগু বানানটাও দয়ব হ্রস্বইকার গয়স্য, দ্বন্দ্ব বানানটা দয়ব দন্তনয় দয়ব। ভুল করো তোমরা, হয় একটা যে কোনো একটা ব মিস করে যাও। আর হচ্ছে বহুব্রীহি, বৈরফলা দীর্ঘইকার, হয় হ্রস্বই। এই 9টি সমাসের আলোচনা আমাদের পর্যায়ক্রমে হবে এর পরবর্তী ক্লাসগুলোতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি তোমাদের সাথে আবার স্কুল খুললে খুব ভালোভাবে কাটিয়ে তোমরা ফিরবে, আমরা সবাই একসাথে মিলিত হতে পারবো। ধন্যবাদ।